এপ্রিল হলো গ্রীষ্মের শুরু, কিন্তু অন্তত এখন বাতাসটা কিছুটা পরিষ্কার না। আমাদের দেশে মানুষ কেবল তখনই বায়ু দূষণ নিয়ে কথা বলে যখন শীতকালে AQI 500 ছাড়িয়ে যায়, আর তখনও মিডিয়া মূলত ফোকাস করে আতশবাজি আর খড় পোড়ালার ওপর। কিন্তু গত মাসে IQ Air এর সর্বশেষ রিপোর্টে কিছু চমকে দেওয়া তথ্য সামনে এসেছে। ভারতীয় মানদণ্ড অনুযায়ী যদি বাতাসের গুণমান মডারেট হয় এবং সেটা হলুদ রঙে বোঝানো হয়, তবে সেই একই বাতাস ইউরোপীয় মানদণ্ডে হবে এক্সট্রিমলি পুয়ার আর বোঝানো হবে গাঢ় লাল রঙে। তাহলে কি মানুষকে প্রতারিত করা হচ্ছে? PM 2.5 কণাগুলো চুলের এক সুতার 1/30 ভাগ প্রস্থের সমান। আমরা যখন শ্বাস নিই তখন সেগুলো আমাদের ফুসফুসে পৌঁছে যায়, সেখান থেকে রক্ত প্রবাহে ঢুকে পড়ে, তারপর তা পৌঁছে যায় হৃদয়ে এবং হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। শিশুদের ওপর PM 2.5 এর প্রভাব সবচেয়ে বিধ্বংসী। তাদের ওজনের তুলনায় তারা বেশি পরিমাণে বাতাস গ্রহণ করে। অবিশ্বাস্য হলেও দিল্লি হোক বা মুম্বাই, কলকাতা হোক বা ব্যাঙ্গালোর, কিছু আঞ্চলিক পার্থক্য ছাড়া আমাদের গোটা দেশেই বায়ু দূষণের মূল কারণগুলো একই রকম। হ্যালো বন্ধুরা, আপনি কি বলতে পারেন বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? যদি আপনি বলেন দিল্লি, তাহলে আপনি ভুল। আপনি ভাববেন নিশ্চয়ই এটা উত্তর ভারতের কোনো শহর, হরিয়ানা, উত্তরপ্রদেশ বা বিহারের কোনো জায়গা। কিন্তু না, তাহলে হয়তো আফ্রিকা বা চীনের কোনো শহর হবে। এটা ভারতেরই একটা শহর, উত্তর পূর্ব ভারতে, যে অঞ্চল সবুজ বন, পরিষ্কার নদী, হ্রদের জন্য পরিচিত। সেই এলাকাতেই আছে ছোট্ট শহর বাইরিনিহাট, আসাম এবং মেঘালয়ের সীমান্তে। IQ Air এর 2024 সালের রিপোর্ট অনুযায়ী এটাই বিশ্বের সবচেয়ে দূষিত শহর। এই রিপোর্টটি ভালোভাবে পড়লে আরও অনেক চমকে দেওয়া তথ্য আপনি পাবেন। অনেকেই মনে করেন বায়ু দূষণ কেবল শীতকালে হয় বা এটা শুধু উত্তর ভারতের বা দিল্লির সমস্যা, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, মুম্বাই থেকে কলকাতা, চেন্নাই থেকে ব্যাঙ্গালোর, পুরো বছর জুড়ে 365 দিন 24 ঘন্টা এই সমস্যা সক্রিয় এবং বিপজ্জনক। IQ Air এর ওয়েবসাইটে প্রায় 9000টি শহরের তালিকা আছে, যেগুলো দূষণের ভিত্তিতে র্যাঙ্ক করা হয়েছে। স্ক্রল করলে দেখা যাবে বহু ভারতীয় শহরের নাম আছে সেই তালিকায়। একবারে 50টি শহর দেখা যায়। পরের পাতায় যান, তারপর আরেকটা পাতায়, এবার চতুর্থ পাতায় যান। দেখুন কতবার ভারতীয় পতাকা চোখে পড়ছে। বাস্তবতা হলো ভারতের 140 কোটির প্রায় সবাই এমন বাতাসে শ্বাস নিচ্ছেন যা WHO মানদণ্ড অনুযায়ী নিরাপদ নয়। আরও অবাক করা বিষয় হলো, যদিও কিছু আঞ্চলিক পার্থক্য আছে, তবুও গোটা দেশের দূষণের মূল কারণ প্রায় একই রকম। চলুন এই ভিডিওতে বিশদে বিশ্লেষণ করি দূষণের আসল কারণ কি এবং কোন পদক্ষেপগুলো দরকার এই বাতাসকে পরিষ্কার করতে। সরকারগুলো নেওয়া পদক্ষেপগুলো বাস্তবে কতটা কার্যকর হচ্ছে? বন্ধুরা, আপনারা অনেকেই ভাবতে পারেন এখন গ্রীষ্মকাল, বাতাস পরিষ্কার থাকার সময়, এখন বায়ু দূষণ নিয়ে কথা বলা কেন? তবে আমি বলবো আপনার ওয়েদার অ্যাপ খুলুন, সেখানে AQI দেখা যাবে। তাতে ক্লিক করে স্ক্রল করে PM 2.5 এর রিডিং দেখে নিন। এটি মাইক্রোগ্রাম প্রতি কিউবিক মিটার হিসাবে মাপা হয়। কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকায় PM 2.5 কত। 2024 সালের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী ভারতের বার্ষিক গড় PM 2.5 মাত্রা হল 50.6 মাইক্রোগ্রাম ঘনমিটার। কারো হয়তো 60-70 থাকবে, কারো 40, আবার কারো 30, কিন্তু WHO গাইডলাইন অনুযায়ী এই মাত্রা হওয়া উচিত 5-এর কম। বার্ষিক গড় হিসাবে আমি নিঃসন্দেহে বলতে পারি 99% ভারতীয় এই নিরাপদ মাত্রার নিচে বাতাস পাচ্ছেন না। এখনও গ্রীষ্মকাল, খড় পোড়ানোর মরশুম শুরু হয়নি, যদিও উত্তর ভারতে না। একটি বড় কারণ হলো আমরা এই বিষাক্ত বাতাসকে স্বাভাবিক মনে করতে শিখে গেছি। অনেকেই ভাবেন AQI যদি 150-200 হয় তাহলে বাতাস পরিষ্কার। এটা আপনার দোষ নয়, কারণ ভারতীয় মান অনুযায়ী এই AQI হলো মডারেট, রং হলুদ। কিন্তু আপনি কি জানেন সরকারের এই গাইডলাইন আর WHO এর গাইডলাইনের মধ্যে বিশাল পার্থক্য আছে? যখন আমি জানলাম আমি অবাক হয়ে গেছিলাম। এই স্ক্রিনে 3টে টেবিল দেখুন। প্রথম টেবিলটা ভারতের এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেখাচ্ছে। PM 2.5 যদি 30-এর নিচে থাকে তাহলে এটা গুড এবং সবুজ রঙে দেখানো হয়। যদি 90 অবধিও থাকে তাহলেও বলা হয় মডারেট, ইয়েলো রঙে। কিন্তু WHO বলছে সেফ মাত্রা 15-এর নিচে। আর ইউরোপের গাইডলাইন তো আরও কঠোর, 10-এর নিচে গুড, 20-এর ওপরে মিডিয়াম, 25-এর ওপরে পুয়ার। আপনি পার্থক্যটা দেখছেন তো? 75 মাইক্রোগ্রাম ঘনমিটার হলে ইউরোপীয় স্কেলে সেটা ডার্ক রেড, মানে এক্সট্রিমলি পুয়ার, কিন্তু ভারতীয় স্কেলে সেটা শুধু মডারেট, ইয়েলো রঙে।
এমনিতেও ভারতীয় মানদণ্ড অনুযায়ী ধরলেও 2024 সালের পুরো বছরে দিল্লিতে একদিনও গুড এয়ার ছিল না। গুড এয়ার বলতে একিউআই 50-এর নিচে থাকতে হবে। 2024 সালের সবচেয়ে ভালো একিউআই ছিল 8 অগস্ট, তখন একিউআই ছিল 53। আমি অনেকবার পিএম শব্দটা ব্যবহার করেছি। এর পূর্ণরূপ পার্টিকুলেট ম্যাটার। পিএম কিভাবে কাজ করে? এগুলো হলো পরিবেশে ভেসে থাকা অতি সূক্ষ্ম কঠিন কণা বা তরল ড্রপলেট। আকার অনুযায়ী এদের 3 ভাগে ভাগ করা হয়। সবচেয়ে বড় PM10 10 মাইক্রোমিটার বা তার কম ধুলো বা ফুলের পরাগ। দ্বিতীয় হলো PM 2.5, এদের আকার 2.5 মাইক্রোমিটার বা তার কম, চুলের তুলনায় 1/30 গুণ সরু। তৃতীয় হলো PM 0.1, এদের আকার 0.1 মাইক্রোমিটার বা কম। আল্ট্রা ফাইন পার্টিকেল সবচেয়ে বিপজ্জনক, কারণ এগুলো ফুসফুস থেকে সরাসরি রক্তে পৌঁছে যায়। স্মরণে রাখার মতো সহজ কথা হলো, কণা যত ছোট তত বেশি বিপজ্জনক। PM10 নাক বা গলায় আটকে যায়, হাঁচি কাশি জ্বালা সৃষ্টি করে। আমাদের দেহের প্রাকৃতিক সুরক্ষা পদ্ধতি, কিন্তু PM 2.5 এটা কাজ করে না। এগুলো ফুসফুসে গিয়ে আস্তামা, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কিন্তু আরো খারাপ কি জানেন? দূষণ সম্পর্কিত রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলে খরচ হতে পারে 5 লাখ থেকে 10 লাখ টাকা। আপনি কি এই খরচের জন্য আর্থিকভাবে প্রস্তুত? কারণ চিকিৎসা সংকট কখনো আগেম জানিয়ে আসে না, এগুলো আসে এবং পুরো পরিবারের সঞ্চয় শেষ করে দেয়। মানুষ বুঝতেই পারে না কখন 5 থেকে 10 লাখ টাকা হয়ে যায় 40 থেকে 50 লাখ। এই কারণেই হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ বীমা আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত জরুরি। এগুলি মাসে মাত্র 300 টাকা থেকে শুরু হয়। এটি আপনাকেই বিশাল চিকিৎসা বিল থেকে রক্ষা করতে পারে। অনেকের অফিস থেকে প্রাপ্ত হেলথ ইন্স্যুরেন্সের উপর নির্ভর করেন, কিন্তু বেশিরভাগ সময় তার কভারেজ 3 থেকে 4 লাখের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং থাকে অনেক রকমের শর্ত। এবং আপনি চাকরি বদলালেই সেই ইন্স্যুরেন্স আর কার্যকর থাকে না। তাই নিজের পরিবারের জন্য একটা আলাদা হেলথ ইন্স্যুরেন্স থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার থাকে বড় কভারেজ, রাইডার অপশন এবং সময় মতো ক্লেম সাপোর্ট। পরের পার্টে আমরা দেখব এই সূক্ষ্ম কণার রক্ত প্রবাহের মাধ্যমে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যায়, ফলে হৃদ অ্যাটাক বা স্ট্রোকের মতো হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ধন্যবাদ সবাইকে। পরের পার্টের জন্য সঙ্গে থাকুন।